চ্যাপ্টার 408 আ বোল্ড অ্যাজাম্পশন। ডোরিয়ান গ্রে জানালার ভারী পর্দাগুলো টেনে দিলেন। অফিস ঘরটা মুহূর্তের মধ্যে ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। এরপর ডোরিয়ান গ্রে ধীর পায়ে তার চেয়ারে গিয়ে বসলেন। তিনি তার বাম হাতে একটা স্বচ্ছ স্ফটিকের বল ধরলেন। তার ডান হাতের তালু দিয়ে বলটার ওপরের অংশটা আলতো করে ছুঁলেন তিনি। ডোরিয়ান বলটার ওপর বারবার হাত বোলাতে থাকলেন আর নিচু গলায় অস্পষ্ট স্বরে মন্ত্র পড়তে থাকলেন। ধীরে ধীরে সেই স্ফটিক বলের ভেতরে আলোর বিন্দুগুলো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে শুরু করল। সেগুলো এখন একদম স্পষ্ট দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন রাতের আকাশের অজস্র তারা তাদের প্রতিফলন এই স্বচ্ছ বলটার ভেতরে ঢেলে দিয়েছে। ভাগ্যের গতিপথ বোঝার জন্য এই নক্ষত্রগুলো প্রায়ই ব্যবহার করা হয়। কারো জীবনের বিচিত্র সব ঘটনার পরিক্রমা এখানে একের পর এক ভেসে উঠতে লাগল। সেগুলো মিলেমিশে একটা ত্রিমাত্রিক নকশা তৈরি করল। আধ্যাত্মিক জগৎ থেকে আসা অনেক সংকেত আর চিহ্নের মতো সেই নকশাটা ডোরিয়ানের চোখের সামনে দুলছে। ডোরিয়ান গ্রে শেষ পর্যন্ত থামলেন এবং খুব মনোযোগ দিয়ে সেই নকশাটা পর্যবেক্ষণ করতে থাকলেন। ফোর্সওয়াল মিথ্যে বলছিল না। এটাই আসলে ঘটনার আসল গতিপথ। মনে হচ্ছে মেয়েটা আব্রাহাম পরিবারের জন্য বড় কোনো পরিবর্তন নিয়ে আসতে পারবে, আর সেই পরিবর্তনগুলো হবে ইতিবাচক। স্ফটিক বলের ভেতরের আলোটা যখন নিভে এল, ডোরিয়ান তখন উঠে দাঁড়ালেন। তিনি তার মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। দুপুরের খাবারের সময় হল। ফোর্সওয়াল আর ডোরিয়ান গ্রে ফোর উইংড বার্ড নামের একটা রেস্তোরাঁয় বসেছেন। ফোর্সের সামনে প্লেটে রাখা একটা বড় আকারের ভাজা মাছ। মাছটার ওপর কিছু রোজমেরি পাতা ছিটানো হয়েছে। এর ওপরের চামড়াটা বেশ মুচমুচে করে ভাজা, আর ভেতরে মাংসটা একদম তাজা। সবচেয়ে ভালো ব্যাপার হল মাছটাতে কোনো ছোট কাঁটা নেই। খেতে মাছটা বেশ সুস্বাদু, কিন্তু একটা সমস্যা আছে। এই হোটেলের রাঁধুনির রুচিটা বড্ড অদ্ভুত। সে ইচ্ছা করেই মাছটার চোখ দুটো মাথা থেকে বাইরের দিকে বের করে রেখেছে। এমনভাবে মাছটাকে প্লেটে সাজানো হয়েছে যে মনে হচ্ছে মাছটা ওপরের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে মাছটা তার এই অকাল মৃত্যুতে খুব অসন্তুষ্ট এবং ক্ষোভ প্রকাশ করছে। ফোর্সওয়াল মাছের মাথাটা একটু নিচু করে দিল। এরপর লেজটা কেটে দিয়ে মাছের সেই উল্টানো চোখের ওপর ঢেকে দিল সে। ঠিক সেই সময় ডোরিয়ান গ্রে তার কাঁটা চামচ আর ছুরি হাতে নিলেন। তিনি খুব স্বাভাবিক গলায় বললেন, আউলিসা আধ্যাত্মিকতা বা মিস্টিকজম খুব পছন্দ করত। এই বিষয়ে সে বেশ গবেষণাও করেছিল। তুমি যখন ওর জিনিসপত্র গোছাচ্ছিলে তখন কি এমন কোনো বই, নোটবুক বা অন্য কিছু দেখেছিলে? হ্যাঁ, কিছু নোটবুক আর বই ছিল। ফোর্স সোজাসুজি উত্তর দিল। ফোর্সওয়াল আরও বলল, সেই কারণেই আমি মিস্টিকজম নিয়ে আগ্রহী হয়ে উঠেছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেখানকার অনেক কিছুই বুঝতে পারতাম না। উদাহরণ হিসেবে স্পিরিট ওয়ার্ল্ডের দৃশ্যগুলোর কথা বলা যেতে পারে। সেগুলো ছিল একদম অদ্ভুত, অযৌক্তিক আর জগাখিচুড়ি টাইপের কিছু। সেখানে কোনো পরিষ্কার ধারণা পাওয়া যেত না। আমি জোর করে পড়ার চেষ্টা করলেও আমার বিরক্তি ধরে যেত। এমনকি পড়ার পর আমি সেগুলো একদম মনে রাখতে পারতাম না। ফোর্স মনে মনে কথাগুলো ভাবল। ডোরিয়ান গ্রে হালকা করে মাথা নাড়লেন এবং একটু হাসলেন। তিনি বললেন, তাহলে তুমি আমার কাছে পরামর্শ নিতে পারো। আমিও মিস্টিকজম নিয়ে বেশ চর্চা করি। নিজেকে এই বিষয়ে দক্ষও বলতে পারি। তাই নাকি? সেটা তো দারুণ হবে। ফোর্স বেশ উৎসাহ নিয়ে উত্তর দিল। ফোর্সকে সত্যিই আগ্রহী দেখে ডোরিয়ান সাথে সাথে আলোচনার বিষয়ে মিস্টিকজমে নিয়ে গেলেন। কখনো তিনি স্পিরিট ওয়ার্ল্ড নিয়ে কথা বলছিলেন, আবার কখনো বা নিজের ধ্যানের অভিজ্ঞতার কথা বলছিলেন। রেস্তোরাঁয় ঢোকার আগে থেকেই ডোরিয়ান গ্রে সব পরিকল্পনা করে রেখেছিলেন। তিনি ইচ্ছা করেই এক কোণায় নির্জন আর শান্ত একটা জায়গা বেছে নিয়েছেন। তাই আশেপাশের লোকজনের তাদের ব্যক্তিগত কথা শুনে ফেলার কোনো ভয় ছিল না। খাবার শেষ করার পর ডোরিয়ান বললেন, আমি জানি না কিভাবে তোমাকে ধন্যবাদ দেব, কিন্তু এখন আমার আর চিন্তার কিছু নেই। হা, লরেন্স তোমাকে পারিশ্রমিক দিয়েছিল ঠিকই, কিন্তু তোমার মহানুভবতা আর সম্মানের তুলনায় সেটা কিছুই না। মিস ওয়াল, তুমি আমাকে চিঠি লিখে মিস্টিকজম নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারো। আমার কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমি অন্তত এটুকুই করতে পারি। আমিও আসলে এটাই চাইছিলাম। ফোর্স মোটেও মানা করল না। এতক্ষণের কথাবার্তায় ফোর্সওয়াল বুঝতে পেরেছে যে ডোরিয়ান গ্রের জ্ঞান অনেক গভীর আর গোছানো। প্রাচীন আব্রাহাম পরিবারের সদস্য হওয়ার যোগ্যতা তার পুরোপুরি আছে, আর এটাই ফোর্সের মধ্যে কমতি ছিল। ফোর্স বেন্ডার দুনিয়া নিয়ে অনেক কিছু জানলেও সেগুলো ছিল ভাষা। কয়েকটা সাধারণ বই আর লোকমুখে শোনা তথ্যের ওপর ভিত্তি করে সে এত দূর এসেছে। তার কাছে কোনো গভীর বা পদ্ধতিগত জ্ঞান ছিল না। ফোর্সের উত্তর শুনে ডোরিয়ান তার গ্লাসটা তুললেন এবং হাসলেন। ডোরিয়ান গ্রে বললেন, আমি আশা করি একদিন আমাদেরও রহস্যময় আর অসাধারণ ক্ষমতা থাকবে। ব্যাকল্যান্ডের উত্তর এলাকা, সেন্ট স্যামুয়েল ক্যাথেড্রাল। একদল লোক কালো রঙের লম্বা কোট আর লাল দস্তানা পরে মাটির নিচের একটা অংশে প্রবেশ করল। তাদের দলের নেতা একজন 40 বছর বয়সী মানুষ, যার মুখটা খুব শান্ত আর চুলগুলো লম্বা। তিনি একটা বাহারি হ্যাট পরে আছেন আর হাতে একটা সোনালি কাজ করা কালো রঙের লাঠি।
তিনি নিঃশব্দে নাইট হকদের একজনকে অনুসরণ করে একটা বিশাল ঘরে ঢুকলেন। ঘরটা বেশ বড় আর সেখানে অনেক বইয়ের তাক আছে। তাকগুলোতে সাজানো রয়েছে অসংখ্য গোপন নথিপত্র। ঘরের ভেতর একটা উঁচু পিঠের চেয়ারে একজন অপূর্ব সুন্দরী মহিলা বসেছিলেন। তার গায়ে ছিল কালো রঙের আলখাল্লা আর চোখে নীল আইশ্যাডো। তিনি নবাগতদের দেখেও উঠে দাঁড়ালেন না। এই মহিলাটি ছিলেন সাবেক স্পিরিট মিডিয়াম ডালি। ডালি তার থুতনি দিয়ে দরজার পাশের টেবিলের দিকে ইশারা করে বললেন, সোয়েস্ট, তোমার দরকারি সব তথ্য ওই টেবিলে রাখা আছে। সোয়েস্ট নামের সেই মধ্যবয়সী লোকটা হাসলেন। তিনি বললেন, ডালি, তোমাকে কেন এই জায়গা পাহারা দিতে পাঠানো হয়েছে? তোমার তো আরও গুরুত্বপূর্ণ কাজে থাকার কথা। না, এটাই আমি চেয়েছিলাম। আমার একটু থিতু হওয়া আর অনেক পড়াশোনা করা দরকার। ডালি হালকা করে হাসলেন। ভবিষ্যতে উন্নতির জন্য এটা দরকার। মানুষ খুব দুর্বল প্রাণী সোয়েস্ট, তাদের শান্ত হওয়ার জন্য কিছুটা সময় দরকার হয়। কেউ সবসময় তুঙ্গে থাকতে পারে না বা বিশ্রাম ছাড়া রোমাঞ্চ উপভোগ করতে পারে না। সোয়েস্ট হো হো করে হেসে উঠলেন। তিনি বললেন, তোমার ধরনটা আসলে কখনোই বদলাবে না। দুর্ভাগ্যবশত তুমি আমাকে কখনোই সুযোগ দাওনি। ডালি খুব গম্ভীর হয়ে মাথা নাড়লেন। ডালি বললেন, আসলে তুমি আমাকে বোঝোইনি। আমার বর্তমান শখ এখন আরও বিচিত্র হয়ে গেছে। তুমি যদি নিজেকে একটা পচা লাশে পরিণত করতে পারো বা তোমার সাদা হাড়গুলো বের করে দেখাতে পারো, তবেই তোমার প্রতি আমার আগ্রহ জন্মাবে। এরপর তিনি সোয়েস্টের পেছনে দাঁড়িয়ে থাকা রেড গ্লাভ দলের একজনের দিকে তাকালেন। তিনি বললেন, লিওনার্ড মিচেল, তুমি কেন ওর দলে যোগ দিলে? এই লোকটা খুব অহংকারী আর সাহস বলতে ওর কিচ্ছু নেই। ও সবসময় কল্পনা করে যে কোনো মেয়ে নিজে থেকে এসে ওর বিছানায় শুয়ে পড়বে। সত্যি বলতে, এটাই কি নাইটমেয়ারদের বৈশিষ্ট্য? নাইটমেয়ার শব্দটি বলার সময় ডালি হঠাৎ একটু থেমে গেলেন। লিওনার্ড মিচেল অসহায়ভাবে বলল, মিস ডালি, এটা মহামান্য সেসিমিরের ব্যবস্থা ছিল। তাই নাকি আমি দেখতে পাচ্ছি তুমি সোয়েস্ট সম্পর্কে আমার মতামতের সাথেই একমত। ডালি তার ফ্যাসফ্যাসে গলায় বললেন। লিওনার্ড মিচেল কি উত্তর দেবে বুঝতে পারল না। ভাগ্য ভালো যে সোয়েস্ট ডালির কথায় তেমন কান দেননি। সোয়েস্ট টেবিলের দিকে এগিয়ে গেলেন আর একটা ফাইল তুলে পাতা উল্টাতে থাকলেন। লিওনার্ড আর বাকিরা সাথে সাথে তাকে ঘিরে ধরল। বেশ কিছুক্ষণ ধরে কাগজ উল্টানোর শব্দ হতে থাকল। সোয়েস্ট হঠাৎ নিচু গলায় জিজ্ঞেস করলেন, ব্যাকল্যান্ডে ইদানিং নতুন কি খবর আছে? বিশেষ কোনো কিছু কি নজরে এসেছে? ডালির চোখের মনি একটু নড়ল। খানিকটা ভেবে ডালি বললেন, আমাদের সাথে কাজ করা কয়েকজন ব্যান্ডের খবর দিয়েছে যে অনেকে একটা গোপন সংগঠন খুঁজছে। সেই সংগঠনটি দ্য ফুল নামের কাউকে বিশ্বাস করে। তারা তার প্রশংসায় কিছু বিশেষ নামও ব্যবহার করে। ডালি লোয়েন ভাষায় দ্য ফুলের সেই উপাধিগুলো বললেন এবং একটু হাসলেন। আমার মনে হচ্ছে আমি একটা নতুন কাল্ট বা ধর্মের জন্ম হতে দেখছি। অবশ্য এটা কোনো পুরনো শত্রুর নতুন রূপও হতে পারে। ডালি সোয়েস্টের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমার কি মনে হয় সোয়েস্ট? সোয়েস্ট বিষয় নিয়ে খুব গুরুত্ব দিয়ে ভাবলেন। এরপর তিনি বললেন, না, আমি এর আগে এমন কোনো সংগঠনের কথা শুনিনি। ঠিক সেই সময় লিওনার্ড মিচেল তার ফাইল থেকে মাথা তুললেন। লিওনার্ড বললেন, আমরা যে দুটো ট্যারো কার্ড নিয়ে তদন্ত করছি, এটার সাথে কি তার কোনো সম্পর্ক থাকতে পারে? দ্য ফুল হল ট্যারো কার্ডের প্রথম কার্ড, যেটা মেজর আরকানার সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্ড। ডালি মুহূর্তের জন্য থমকে গেলেন। এরপর তিনি চিন্তিতভাবে মাথা নাড়লেন। ডালি বললেন, ধারণাটা বেশ মজার। সোয়েস্টের গলায় একটু আপত্তির সুর শোনা গেল। তিনি বললেন, কিন্তু কোনো প্রমাণ নেই। এটা স্রেফ একটা কল্পনা। এটাকে কোনো যুক্তি বা সিদ্ধান্তের পর্যায়ে ফেলা যায় না। লিওনার্ড মিচেল মৃদু হাসলেন। লিওনার্ড বললেন, সম্রাট রোজেল একবার বলেছিলেন, প্রথমে একটা সাহসী অনুমান করো, তারপর সেটাকে যত্ন নিয়ে প্রমাণ করো। হিলস্টন এলাকা, কোয়েলাড ক্লাব। ক্লাইন মোরেত্তি হারভেস্ট চার্চ থেকে বের হয়ে ক্লাবে ঢুকলেন। তিনি দেখলেন তার ঘোড়সওয়ারি শিক্ষক তালিম ডুমন্ট এক কোণায় চুপচাপ বসে আছেন। তালিম ডুমন্ট খুব গভীরভাবে কিছু একটা ভাবছেন বলে মনে হল। দুপুরের খাবারের দেরি আছে দেখে ক্লাইন তার কাছে গেলেন। ক্লাইন মোরেত্তি হাসি মুখে তাকে শুভেচ্ছা জানালেন। তিনি বললেন, শুভ দুপুর তালিম। মনে হচ্ছে আপনি আবার কোনো সমস্যায় পড়েছেন। তালিম ডুমন্ট চমকে উঠলেন এবং তাড়াতাড়ি মাথা নাড়লেন। তিনি বললেন, না না, কিছু না। ক্লাইন মোরেত্তি মনে মনে ভাবলেন, আপনার দেখে মনে হচ্ছে আপনি এমন কিছু করেছেন যার জন্য আপনার মনে অপরাধবোধ কাজ করছে। ক্লাইন চেয়ার টেনে বসলেন এবং হেসে বললেন, আফসোস যে অ্যারন আর মাইক এখানে নেই, থাকলে আজ দুপুরটা বেশ ভালো কাটত। তালিম ডুমন্ট জবাবে একটু হাসলেন। তিনি বললেন, ওরা সবাই খুব ব্যস্ত, হাতে একদম সময় নেই। ক্লাইন কিছু বলার আগেই তালিম ডুমন্ট এদিক ওদিক তাকিয়ে নিচু গলায় বললেন, শার্লক, আপনার বীরত্বগাথা শোনার পর একজন খুব প্রভাবশালী ব্যক্তি আপনার ওপর খুব আগ্রহী হয়েছেন। তিনি আপনার সাথে দেখা করতে চান। আপনি কি রাজি হবেন? তালিম আরও বললেন, সত্যি বলতে আমি আপনাকে হিংসে করছি। এমন সুযোগ সচরাচর আসে না। বীরত্বগাথা?
আমি আবার কি করলাম? মিস মেরির চরিত্রহীন স্বামীকে ধরিয়ে দিয়েছি? নাকি সাংবাদিক মাইকের সাথে একটা নিষিদ্ধ পল্লীতে গিয়েছি? পূর্ব এলাকায় গিয়েও তো বড় কিছু করিনি, বড় জোর সিরিয়াল কিলিংয়ের রহস্য সমাধানে সাহায্য করেছি আর ডক্টর অ্যারনের দুঃস্বপ্ন কাটাতে পরামর্শ দিয়েছি। ক্লাইন মোরেত্তি বেশ বিভ্রান্ত বোধ করলেন। 2 সেকেন্ড পর ক্লাইন হঠাৎ আসল কারণটা বুঝতে পারলেন। নিশ্চয়ই সেই প্রভাবশালী ব্যক্তি তালিমকে জিজ্ঞেস করেছেন তিনি কোনো দক্ষ ডিটেকটিভ চেনেন কি না। তালিম তখন ক্লাইনের কথা বলতে গিয়ে নিশ্চয়ই রং চড়িয়ে অনেক কিছু বলেছেন। হয়তো বলেছেন যে এই শার্লকই আসলে সিরিয়াল কিলিংয়ের রহস্য সমাধান করেছে, কিংবা মিস মেরির স্বামী কিভাবে টাকা চুরির চেষ্টা করেছে সেটা শার্লকই ধরেছে। তালিম নিশ্চয়ই তাকে খুব ক্ষুরধার আর দক্ষ একজন ডিটেকটিভ হিসেবে ফুটিয়ে তুলেছেন ব্যবসায়িক খাতিরে লোকে। একে অপরের প্রশংসা এভাবেই করে ক্লাইন একটা দীর্ঘশ্বাস ফেললেন। ক্লাইন মোরেত্তি খানিকটা ইতস্তত করে বললেন, দুঃখিত তালিম, কিন্তু একজন ডিটেকটিভ হিসেবে আমার কিছু নীতি আছে। আমি বড় বড় প্রভাবশালী ব্যক্তিদের ঝামেলায় জড়াতে চাই না। তাদের মধ্যে সামান্য মনোমালিন্য আমার মতো মানুষের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। আমি নিজেকে কোনো বিপদে ফেলতে চাই না, তাই আমি ওই বড় লোকের সাথে দেখা করব না। ডিটেকটিভ হওয়ার আগেই ক্লাইন মোরেত্তি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। উচ্চবিত্ত সমাজের সাথে মিশলে তার আসল পরিচয় ফাঁস হওয়ার ঝুঁকি থাকে, আর ফেসলেস হওয়ার আগে তিনি এই ঝুঁকি নিতে রাজি নন। তালিম ডুমন্ট দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনি খুব বুদ্ধিমান। ওই প্রভাবশালী ব্যক্তি আগেই জানতেন আপনি এমনটা বলবেন। তিনি মনে করেন যে ডিটেকটিভ এমন সাবধানী, সে তত বেশি নির্ভরযোগ্য। তাই তিনি আপনাকে এমন একটা কাজ দিতে চান যেখানে উচ্চবিত্তদের কোনো ঝামেলা থাকবে না। কি ধরনের কাজ? ক্লাইন মোরেত্তি জানতে চাইলেন। তালিম একটু হাসলেন। তিনি বললেন, ক্যাপিম কেস নিয়ে আপনি আর মাইক সেদিন কথা বলছিলেন না? ওই প্রভাবশালী ব্যক্তি ওই ট্যারো কার্ড ব্যবহারকারী সংগঠনটির ওপর খুব আগ্রহী। তিনি বললেন এমন ঘটনা নাকি আরও ঘটেছে। তিনি চান আপনি এই বিষয়ে কোনো ক্লু বা সূত্র খুঁজে বের করুন।